কি হচ্ছে যে আমাদের দিয়ে হচ্ছে না আর ওরা ওই স্তরে পৌঁছে গেছে? কারণ ফুটবল তো পিছিয়ে পড়া মানুষের খেলা, গরিবের খেলা। আফ্রিকান দেশগুলো খেলছে, সিরিয়া খেলছে, আফগানিস্তান আমাদেরকে হারিয়ে দিতে পারছে। মানে শুধু কি ইনফ্রাস্ট্রাকচার, নাকি রক্তেই নেই আমাদের? দেখো, তার একটা কারণ তো ফিনান্সিয়াল কারণ তো আছেই অরিত। আমাদের দেশে আরেকটা হচ্ছে ক্রিকেটের অত্যাধিক ক্রেজ। একটা ক্রিকেট অধ্যাধিক অন্য স্পোর্টসকে স্পোর্টসই মনে করে না এখানে। কিন্তু এখানে তো ক্লাবগুলোরও একটা সমস্যা চোখে পড়ার মতো। মানে ধরো যেভাবে বার্সেলোনা মেসিকে তৈরি করলো, সেই স্ট্যান্ডার্ড অফ একাডেমি তো খুব কম এখানে। আমার না এখানে একটা অন্যরকম ভাবে বক্তব্য আছে অরিত। আমি জানি না অন্যরা মানবেন কিনা। আমি মনে করি যে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের উপর সাংঘাতিক একটা অন্যায় হয়েছে, যেটা আমরা বাঙালিরা চুপ মুখ বুঝে সহ্য করে নিয়েছি। যে অন্যায়টা হয়েছে সেটা হচ্ছে যে এবার এবার রিওতে ফাইনাল জার্মানি ভার্সেস আর্জেন্টিনা। এবার যখন 111 মিনিট না 12 মিনিটে গোলটা হলো, দেন স্টেডিয়ামে জার্মানির চুপ। জার্মানির সাপোর্টাররা তোমার আমি এই কারণে জিজ্ঞেস করছি, তোমার একটা বইয়েতেও আমি দেখলাম যে ছবি, যে যাদের জন্য আপনারা ও রাইট, দেখেন। অ্যাকচুয়ালি তাই হয়। যেটা কি হয় যে আমি কি করে আমি করতাম, এই কারণে জিজ্ঞেস করছি যে ওইটা একটা খুব অদ্ভুত, মানে অদ্ভুত না, একটা দারুণ ঘটনা ঘটেছিল যে জার্মান প্লেয়াররা ওদের গার্লফ্রেন্ডদেরকে গ্যালারি থেকে নিয়ে এসছিল। নিয়ে এসেছিল। হ্যাঁ, সেটা সবাই করে, অন্যান্য ইয়েতেও করা হয় আর কি, দেখেছি আচ্ছা। আর কি। অন্যান্য টুর্নামেন্টও দেখেছি যে জেতার পরে না আসলে কি হয় যে ঢুকে যায় আর কি। আচ্ছা, মাঠে কি ছিল? আর্জেন্টিনা কাঁদতে কাঁদতে ঢুকে গেল। হ্যাঁ, মানে কি বলতো, মানে অনেক সাপোর্টার কি হয়, বিশ্বাস করতে চায় না, মাটিতে বসে পড়ে থাকে ওখানে স্টেডিয়ামে, চুপচাপ কাঁদতে থাকে আর কি। মানে ওটা তো একদম মানে জীবন মৃত্যু আর কি ফুটবল। হ্যাঁ, ফুটবল তো বেসিক্যালি ব্যাক টু 2022-এর ওয়ার্ল্ড কাপ ফাইনাল। সে তো একটা অসাধারণ অভিজ্ঞতা। আমার আফসোস হচ্ছে আমার ওটাই যাওয়ার কথা ছিল। ওরকম একটা ম্যাচ, পৃথিবীর শ্রেষ্ঠ ম্যাচ। মাঠ থেকে কিরকম লেগেছে? অসাধারণ, মানে গায়ে কাঁটা দেওয়ার মতো ওই ম্যাচটা আর কি। মানে ওটা মানে মনে হচ্ছিল ওই সময়টা যে আমি খুব লাকি যে এই ম্যাচটায় রয়েছি আর কি। পৃথিবীর কত মানুষ তো দেখতে পাইনি আর কি ওরকম একটা পৃথিবীর সেরা ম্যাচ করতে পারা যায়। আমি মানে আমার মনে আছে যে ছোটবেলায় খুব মানে যখন খেলাধুলো নিজেরা করতাম তখন ওই একটা ম্যাচ হয়েছিল, তুমি দেখেছিলে কেন জানি না, ফ্রান্স ভার্সেস পশ্চিম জার্মানির একটা ম্যাচ ছিল। আচ্ছা, না আমি সেটা না মানে আমরাও পরে ভিডিওতেই দেখেছি। এটা হচ্ছে 82-তে সেমিফাইনাল বা কিছু, ঠিক আছে। কিন্তু ওই ম্যাচটা অসাধারণ একটা ম্যাচ হয়েছিল, আলটিমেটলি টাইব্রেকার শেষ হয়, ঠিক আছে। ওরকম ওই 1-2 প্রথমে 1 গোল দিল ফ্রান্স, দিল জার্মানি শেষ করলো, বা লাস্টে বোধহয় জার্মানি বোধহয় ইয়েতে এক্সট্রা টাইমে গিয়ে গোল শোধ করে বা কিছু একটা, আমার খুব একটা মনে নেই ম্যাচটার কথা। কিন্তু ওই রকম মানে ওরকম টান ম্যাচ দেখিনি। এই ম্যাচটা আমার মনে হয়েছিল সেরকম, মানে এই দিচ্ছে, মানে আমরা তো প্রথম দিকটা ভেবেছি হয়ে গেল ওয়ান সাইডেড ম্যাচ। ওটা ওরকম ভাবে ফ্রান্স খেলতে পারেনি, ওরকম ভাবে কামব্যাক করবে ভাবা যায় না। কি স্পিড! ওটা ইতিহাসের একটা, মানে আমি এখানে দেখছি আর আফসোস হচ্ছে যে যেতে পারলাম না। হ্যাঁ, তো যাওয়ার কথা ছিল, যেতে পারতে। এবার মানে সবচেয়ে সহজ ছিল, মানে এক্স্যাক্টলি। এবারে যেমন আমেরিকা খুব ডিফিকাল্ট ওয়ার্ল্ড কাপ, মানে আমি ভিসার প্রবলেম, খুব ডিফিকাল্ট ওয়ার্ল্ড কাপ, প্রবলেম, বাট স্টিল বহু মানুষ যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে, হ্যাঁ, তাদেরকে অগ্রিম শুভেচ্ছা। হ্যাঁ ঠিক। আর কি হয় বলতো, মানে এই বিশ্বকাপগুলো থেকে না মানে এত মানুষের সঙ্গে আলাপ হয়, বিভিন্ন দেশ থেকে আসে, এবং তাদের যে জীবন, তাদের যে বিভিন্ন রকম কিসের জন্য যে আসে তারা, মানে ভাবাই যায় না, এবং ফুটবলের ওপর বেঁচে থাকে। আমরাই বা মানে তোমরাই বা যাও, সাংবাদিকতা একটা ব্যাপার আছে, প্যাশনটা আমার দেশ খেলছে না, ঠিক তো, স্টিল যাওয়া। এবং মানে জিজ্ঞেস করে যে মানে অনেক সময় মিডিয়া সেন্টারে অনেক সময় এরকম প্রশ্নের মুখোমুখি আমরা হই যে তোমরা কি করতে এসছো, মানে এরকমও বলে অনেকে। যে কিন্তু ঘটনা যে আজকে ধরো ব্রাজিল, মানে আমি বলবো বাংলাদেশেও একই রকম, যে বাংলাদেশেও এত ফুটবল নিয়ে আবেগ, এবং বাংলাদেশের সাংবাদিকরা যায় বা আমরা যাই, আমরা হয়তো একদম তৃতীয় শ্রেণীর নাগরিক ওখানে, কিন্তু ওই আর কি, কিন্তু ওই প্যাশনটা। 48টা দেশ তো হলো, 64 হলে দেখা যাক আমরা পাই কিনা। 64 হলেও কি হবে যাই না গো, মানে যেভাবে ফুটবল চলছে খুব চাপ, তাতে খুব সমস্যা। আচ্ছা, তুমি তো ব্রাজিলের গ্রামগুলো, মানে গ্রাম বলতে ছোট ছোট শহরগুলো দেখেছো। এই ফুটবলিং নেশনগুলোর সাথে আমাদের এখানেও তো
প্রচুর প্যাশন রয়েছে। মানে আমি বলছি যে মোহনবাগান ইস্ট বেঙ্গলের যে প্যাশনটা রয়েছে, এশিয়ার খুব কম দেশে এই প্যাশনটা থাকে, কিন্তু পৃথিবীর খুব কম দেশে আছে। পৃথিবীর খুব কম দেশে রয়েছে। মানে আমি এই কারণে বলতে পারছি যে লাস্ট 15-20 বছর ধরে ওই ডার্বির ওই সাক্ষী, বা যেহেতু মোহনবাগানের মানে ফ্যান, আমার বলতে আপত্তি নেই যে আমি কলকাতা ছাড়াও, মানে আমি যে ওই ক্রেজ, ধরো যখন ব্যাঙ্গালোরে ম্যাচ হচ্ছে মোহনবাগান ভার্সেস বেঙ্গালুরু এফসি, যেটা মোহনবাগান ড্র করে চ্যাম্পিয়ন হয়েছে, যে প্যাশনটা আমাদের মধ্যে ছিল, ওর থেকে বেশি প্যাশন হতে 2016-তে সঞ্জয় সেন কোচ যেবারে আমরা ম্যাচটা প্রোডাকশন করেছিলাম। হ্যাঁ, Live production আচ্ছা করেছিলাম। আচ্ছা মানে বেসিক্যালি যখন আমি ছিলাম, মাঠে ছিলাম। লাস্টে তোমার লাস্টে একটা বেঙ্গালুরু যখন অ্যাটাকে গেল, এরকম ওটা 92nd মিনিট, শিলটন বলটা কালেক্ট করতে গিয়ে ওদের প্লেয়ারটা পড়ে গেছে। আমি বলছি বিশ্বাস করো, হার্ড আর বিট করছিল না তখন, যে এই বোধহয় বাঁশিটা বাজালো, পেনাল্টি দিয়ে দিল। সো হোয়াট এভার, ব্যাটারটা হচ্ছে যে মানে কি হচ্ছে যে আমাদের দিয়ে হচ্ছে না, আর ওরা ওই স্তরে পৌঁছে গেছে। কারণ ফুটবল তো পিছিয়ে পড়া মানুষের খেলা, গরিবের খেলা। আফ্রিকান দেশগুলো খেলছে, সিরিয়া খেলছে, আফগানিস্তান আমাদেরকে হারিয়ে দিতে পারছে। মানে শুধু কি ইনফ্রাস্ট্রাকচার, নাকি রক্তেই নেই আমাদের? না গো, রক্ত আছে আমার মনে হয়। দেখো, এবছর কাতারে একটা ছেলে খেলবে, ইন্ডিয়ান ছেলে, কাতার ওয়ার্ল্ড কাপ টিমে, যে মানে অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়াতেও একজন আছে। হ্যাঁ, তো তাহলে তার মানে রক্ত নেই আমি বলবো না। মানে কাতারের যে ছেলেটা খেলছে, প্রায় 19-20 বছরের ছেলে, সে বিশ্বকাপ দলে খেলছে, কেরালিয়ান ছেলে, ঠিক আছে, একদম ইন্ডিয়ান ছেলে, যে যার বাবা মা হয়তো ওখানে গিয়ে শিফট করেছিল এবং মানে সেখান থেকে খেলতে আরম্ভ করেছে। প্রচুর আমরা ইপিএল এ একটা সময় দেখেছি যে মানে ভারতীয় বংশোদ্ভূত ছেলেমেয়েরা খেলছে, মানে ধরো এই হরপাল সিং বা ওই মাইকেল চোপড়া, এরকম চোপড়াদের দেখেছি, এরা হাইয়েস্ট লেভেলে খেলেছে। সমীর নাসিরি ফ্রান্সে খেলেছে। তো সামহাও মানে জিনে নেই বা ব্লাডে নেই, এটা বললে আমার মনে হয় না ঠিক হবে। যেটা হয়েছে কি, আমার মনে আছে, আমার এটা কিথ হুবার বলে এক ভদ্রলোক এসেছিলেন, উনি হচ্ছেন এফসির গ্রাসরুট ডেভেলপমেন্টের, উনি একটা সময় টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন, ঠিক আছে। আমি ওই এটিকের সঙ্গে যখন ছিলাম, আমি অ্যাটলেটিকো ডি কলকাতার 2014-তে, হ্যাঁ, তখন ওকে রিলায়েন্স নিয়ে এসেছিল, রিলায়েন্সের যে গ্রাসরুট প্রোগ্রামটা তার হেড হিসেবে। তো আমরা এখানে কলকাতায় একবার মিটিং করেছিলাম, তো আমি একবার জিজ্ঞেস করেছিলাম ওনাকে যে তোমার কি মনে হয় যে আমাদের এখানে, আমার মনে হয় ট্যালেন্ট ওয়াইজ আমরা কটা পিছিয়ে নেই। কারণ হচ্ছে আমার ফুটবলের যে অভিজ্ঞতা, আমি যতদূর দেখেছি, যে যখন টাটা ফুটবল একাডেমিতে আমার অনেক বন্ধুবান্ধব ছিল, চন্দন বা গৌতম ঘোষ, এরা সব আমাদের ওই এলাকারই ছেলে, চুচোর ছেলে, আমার বন্ধুবান্ধব সব ছিল। ওরা যখন টাটা ফুটবল একাডেমি খেলেছে, বা পরবর্তীকালে যখন এই মেয়র্স কাপ নিয়ে জয়ন্ত সেন টেন্ডরা যেত, এরা মেয়র্স কাপ জিতে আসতো, মেয়র্স কাপ টিম নিয়ে যেত, গথিয়া কাপ, ডানা কাপ, লন্ডন ফুটবল ফেস্টিভ্যাল, সমস্ত জায়গা থেকে চ্যাম্পিয়ন হয়ে ফিরতো, ঠিক আছে। জুনিয়র লেভেলে যে কোনো টিম গিয়ে দেখো, আজকে এই আমাদের এই যে ভদ্রলোকের টিমটা, পাঞ্জাবের টিমটা গিয়ে লিভারপুলের একাডেমিকে গিয়ে হারিয়ে আসছে। ওটা ছেড়ে দাও দাদা, এই স্কালোনি কোচ আর্জেন্টিনা আন্ডার 23 কে ইন্ডিয়া 2-1 হারিয়েছে। স্কালোনি কোচ, এই স্কালোনি কোচ তাই আমার মনে ছিল না, রাইট, আর্জেন্টিনাকে হারিয়েছে। এটা মানে বিশাল সুদূর ভবিষ্যৎ, মানে আগে নয়, হয়তো 5-7 বছর আগেই হারিয়েছে। তুমি যদি পুরনো ইয়েও দেখো, যে মানে আর্জেন্টিনার কথা করেছে, আমি বলছি যে ধরো, আমার কথা বলছি যে ধরো, যেটা নেহরু কাপে আর্জেন্টিনার এগেইনস্টে যে ম্যাচটা ইন্ডিয়া খেলেছিল সে সময়, যখন বিদেশ বোস, মনোরঞ্জন ভট্টাচার্য, এরা খেলেছিল, যখন যে ম্যাচটা 1 গোলে হেরেছিল, লাস্টের গোলটা গাড়ে কারণ যে গোলে হেরেছিল। ইভেন পেলের যখন কসমস এসেছিল, আমাকে তো ঠিক আছে, কসমস তো তখন অনেকটাই আমি বলবো যে মানে যে টিমটা এসেছিল, অনেকেই হয়তো সেই টিমের অলরেডি খেলাধুলো ছেড়ে দিয়েছেন, পেলের পিকে নেই বা ইয়ে নেই, কিন্তু সেটা একটা এক্সিবিশন ম্যাচ। কিন্তু এটা তো কম্পিটিটিভ ম্যাচ, ওরকমভাবে 89 মিনিট প্রায় অবধি আটকে রেখে তারপরে খেলেছে। তার মানে কোথাও একটা ওই কম্পিটিটিভ ফুটবল। আর ওই টিমটাই গিয়ে 86-এ ওয়ার্ল্ড কাপ জিতলো মারাদোনার সঙ্গে, যে টিমটা এখানে এসেছিল, বুরুজুকা থেকে আরম্ভ করে এভরিওয়ান, পম্পিদো, বুরুচাগারা, সবাই। তো আমার মনে হয় যে ওইটা সমস্যা নয়, কিন্তু যেটা পিটুয়ার বলেছিলেন আমাকে, যেটা উনি বলেছিলেন যে দেখো, তোমাদের কি হয়, যে ট্যালেন্ট পুলটা আছে সেটাকে নিয়ে তুমি টিম তৈরি করছো, এবারে গিয়ে ও কি করছে, হয়তো অন্য একটা টিমের সঙ্গে খেলছে, 5 গোল 6 গোল 7 গোলের সঙ্গে জিতছে, ফলে ওরা না ওই কম্পিটিটিভ ফুটবলটা ওরা পাচ্ছে না। মানে যে ট্যালেন্টগুলো আছে, ট্যালেন্টটা এত কম, যেহেতু কোয়ান্টিটিটা কম, ফলে ট্যালেন্টের পুলটাও কম, কোয়ালিটিটাও কম। আচ্ছা, ঠিক আছে, এর ফলে ওরা না কম্পিটিটিভ ফুটবল, ধরো একটা তুমি ধরো আজকে টাটা ফুটবল একাডেমি করলো, যে
বাছাই করে নিয়ে এলো বিভিন্ন জায়গাতে ছেলেদের, এই টিমটা থেকে তুমি যখন প্র্যাকটিস করে খেলতে পাঠাও, ওরা জিতবে হয়তো 5 গোল 6 গোল করে বিভিন্ন হারাবে। আচ্ছা, ফলে ওই ওই ছোটবেলা Standard of থেকে football স্ট্যান্ডার্ড টা কম। ফুটবলটা নেই। এই টিমটাকেই যদি তুমি রেখে দাও ধরো ইউরোপে বা কোনো একটা টিমের কোথাও রেখে দাও, ওরা ওই ছোটবেলা থেকে যে কম্পিটিশনটা পাবে কমপ্লিটলি সবসময়, ওটা ওদেরকে অনেক ডেভেলপ করবে। তোমাকে দেখো ভালো হতে গেলে বেটারদের সঙ্গে তোমায় খেলতেই হবে। এই কদিন আগে সৌরভ গাঙ্গুলির একটা পডকাস্টে দেখছিলাম, ঠিক একই কথা বলেছে, তোমাকে যদি ভালো করতে হয় তোমাকে বেটারদের সঙ্গে খেলতে হবে সবসময়, তবে তোমার খেলার স্ট্যান্ডার্ড বাড়বে। বা যেটা ধরো তোমার এখানে সেটা এই ট্যালেন্টটা না সেটা পাচ্ছে না, ফলে এদেরকে পাঠাতেই হবে। যেটা 2017 ওয়ার্ল্ড কাপের সময় হয়েছিল, যে দীর্ঘদিন ওদেরকে বাইরে রাখা হয়েছিল আন্ডার-17 টিমটাকে, সেরকম কিছু তোমার করতে হবে। এবং আমার মনে হয় যে দেখো গ্রাসরুট নিয়ে আমাদের এখানে কাজ হচ্ছে না তা নয়, টুকটাক করে এএফএফ কাজ করছে, হয়তো এর ফল হয়তো কিছুদিন পরে পাবো আমাদের। এটা এনাফ কিনা আমি জানি না, মানে যে স্ট্যান্ডার্ডে ফুটবলটা এখন চলে গেছে। তো হ্যাঁ, না আমি অনেকগুলো একাডেমি হয়েছে ধরো, মানে এএফএফ থেকে হয়েছে, ফিফা একাডেমি করেছে, উড়িষ্যায় করেছে, সাউথে করেছে। তো এইগুলো আস্তে আস্তে আশা করি কিছু না কিছু কাজ করবে আর কি। মানে আগে ধরো আমাদের দেশে ফুটবল একাডেমির মধ্যে টাটা ফুটবল একাডেমি একমাত্র একাডেমি ছিল, উইলিয়ামস মেগার। কিন্তু এখানে তো ক্লাবগুলোরও একটা সমস্যা চোখে পড়ার মতো, মানে ধরো যেভাবে বার্সেলোনা মেসিকে তৈরি করলো, বা যেভাবে মানে একাডেমি থেকে প্লেয়ার গুলো ইউরোপে উঠে আসছে, সেই স্ট্যান্ডার্ড অফ একাডেমি তো খুব কম এখানে। দেখো তার একটা কারণ তো ফিনান্সিয়াল কারণ তো আছেই অরিত। আমাদের দেশের হচ্ছে ক্রিকেটের অত্যাধিক ক্রেজ একটা রয়েছে। ক্রিকেট অত্যাধিক অন্য স্পোর্টসকে স্পোর্টসই মনে করে না এখানে। দেখো হতে পারে একটা স্পোর্টস কমার্শিয়ালি সাকসেসফুল, ক্রিকেট, ঠিক আছে, তার পেছনে বিভিন্ন কর্পোরেটর আছে, কিন্তু অন্য স্পোর্টসকে যদি তোমাকে এগিয়ে নিয়ে যেতে হয় তখন সেখানে কিন্তু তোমার গভর্নমেন্টের সাপোর্ট চাই। এখানে তুমি সেটাও পাবে না, তো গভর্নমেন্টও সেই লেভেলে সেরকম সাপোর্ট করে না এই খেলাটা, এই স্পোর্টসটাকে। তো হবে কি করে, কোন জায়গা থেকে হবে তুমি বলো না? মানে আমার আফসোস হচ্ছে ফুটবল এমন একটা খেলা হ্যাঁ যেটা গোটা পৃথিবীর কাছে পরিচিতি দেয়। হ্যাঁ, সেখানে আমরা গিয়ে এখন মানে লিটারেলি বলতেও সরকারের খারাপ কাছে লাগছে যে সরকারের কাছে মানে ফুটবলের উন্নতি মানে খেলা হবে দিবস, মানে বিভিন্ন জায়গায় এমএলএ আর কাউন্সিলররা। আমার বলতেও খারাপ লাগছে যে এটা বাস্তব যে ওই বিদেশি বংশোদ্ভূত বিদেশি বসবাসকারী খেলোয়াড় অ্যালাউ করার পর এখন বাংলাদেশের টিম আমাদের থেকে অনেক স্ট্রং হয়ে গেছে, যেটা ওরা হারিয়েও দেখালো। হ্যাঁ, তো গভর্নমেন্টের পলিসিরও একটা পরিবর্তন। আমাদের হয়তো ওই পলিসিটা হয়তো চেঞ্জ হবে না, ডুয়াল সিটিজেনশিপ আমাদের হয়তো হবে না, ঠিক আছে। আমাদের ডুয়াল সিটিজেনশিপ না হলে ধরো কাতার, ফ্রান্স, ইউরোপিয়ান সবকটা কান্ট্রি। তুমি গত বছর আমি বলছি তোমাকে, গত বছর সে মরক্কো সেই ফাইনাল খেলেছে। হ্যাঁ, তুমি মরক্কো যদি তুমি দেখো, মরক্কোর ফুটবল স্ট্রাকচার যদি দেখো তুমি, এই আশরাফ হাকিমি কি ছোটবেলায় চলে গেছে স্পেনে, চলে গেছে বাবা মা, মানে মরক্কোতে থাকতো বাবা মা, চলে গেছে স্পেনে, ওখানে বাবা মা বোধহয় কোথাও একটা ওই আয়ার কাজ করতো, বাবা ওই ভেন্ডার ছিল, স্ট্রিট ভেন্ডার ছিল, রোড সাইড ভেন্ডার ছিল। সেখান থেকে ছেলেটি ফুটবলে চোখে পড়লো, সেখান থেকে ওকে চেলসি সাইন করে নিয়ে চলে গেল। এবং এই মরক্কো টিমে অন্তত এরকম 14 জন প্লেয়ার ছিল, আমি যদি মনে করতে পারি যে 14 জন প্লেয়ার ছিল যারা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ডুয়াল পাসপোর্ট নিয়ে খেলে, দ্বৈত নাগরিকত্ব নিয়ে খেলে, যে একটা সময় জন্মেছে হয়তো মরক্কান বাবা মার কাছে, কিন্তু ওরা থেকেছে বা বড় হয়েছে বা ওই কম্পিটিশনটা যেটা বলছি আমি, যেটার মাধ্যমে তৈরি হয়। এবং কিন্তু ওরা একই সঙ্গে কিন্তু আরেকটা কাজও করছে, ওরা বাকি যে ধরো আরো যদি 12টা প্লেয়ার গিয়ে থাকে ওদের টিমে, সেগুলো তো ওদের নিজস্ব প্রোডাক্ট, হোমগ্রোন প্রোডাক্ট। সেটা হচ্ছে ওরা ওই সময় একটা ওই মোহাম্মদ, ওদের রাজার নামে একটা একাডেমি করেছিল, বা 10 বছর আগে মোহাম্মদ 6 ফুটবল একাডেমি বলে একটা একাডেমি করেছিল, ওখান থেকে প্লেয়ার প্রডিউস করছে। তো ফলে কি হয়, এই বিদেশি ক্ষেত্রে তুমি ধরো ফ্রান্সে জিনেদিন জিদান ফ্রান্সের একদম ওখান থেকে নয়, না আলজেরিয়ান এমবাপ্পে, এই প্লেয়ার গুলো তো বাইরে থেকে। তাহলে আমরা যদি ইগোটা নিয়ে বসে থাকি তাহলে হয়তো আমাদের ক্ষেত্রে আমি জানি না, আমাদের দেশের এই জানি না। তো তুমি দেখো উইলিয়াম খেললো, পারফরমেন্স দেখো। হ্যাঁ সে তো বলছি, এবারে অদ্ভুত ভাবে তুমি আফটার সুনীল ছেত্রী নাম্বার 9 এর প্লেয়ারই তুলে আনতে পারছো না। তার কারণ হচ্ছে তোমার নাম্বার 9 পজিশনে সব জায়গায় বিদেশিরা খেলে। ইভেন মোহনবাগান, ইস্ট বেঙ্গলে দেখো, মোহনবাগানে তোমার কামিংস, ম্যাকলারেন,
পেট্রারস, তাহলে তোমার রহিম আলী বাদে আর কোনো স্ট্রাইকারই নেই, তোমাকে আবার সুনীল ছেত্রীকে ফিরিয়ে আনতে না হচ্ছে। না তাহলে ইদার তুমি আইএসএল এর নিয়ম করো যে আমাকে নাম্বার 9 পজিশনে খেলাতেই হবে একজন ইন্ডিয়ান, নাহলে তো স্ট্রাইকার তৈরি হবে না। না হবে না তো। আর ফুটবল হয়তো যতই এই এই সমস্যাটা অনেকদিন ধরে ভুগছে না আমাদের দেশের ফুটবল। হিউজ সমস্যা। এবার তুমি ডিফেন্স করে ভাই কতক্ষণ কাটাবে? তুমি তো দুটো একটা চান্স পাবে, ওর মধ্যেই তোমাকে গোল স্কোর করতে হবে, Absolutely. নাহলে তো তুমি কনফিডেন্সটা তো করবে না। পাবে না, মানে যে ছেলেটা খেলছে এশিয়া না। কাপে যেটা হলো, এশিয়া কাপে ইন্ডিয়া ডিফেন্সই করে গেল, মানে ফিনিশ করতে পারলো না। একটা দুটো চান্স পাইনি তা তো নয়, ফিনিশ করতে পারলো না একটাও। তো যাই হোক, হোয়াট এভার, এইখান থেকে আমি আরেকটা জায়গায় আসছি, সেটা হচ্ছে যে তোমার মানে যেহেতু মোহনবাগান ইস্ট বেঙ্গল নিয়েও একটা দীর্ঘ সময় তুমি কাটিয়েছো, আই লিগ, তার আগে এনএফএল, তারপরে আইএসএল, কিরকম দেখো আমার আমার মনে হচ্ছে, দেখো মনে রাখার মতো দু একটা ঘটনা? মনে রাখার মতো তো ঘটনা প্রচুর রয়েছে। সে ঠিক আছে, যে আমি আসিয়ান কাপ গেছি ইস্টবেঙ্গলের সঙ্গে ফাইনাল, আসিয়ান কাপের ফাইনাল, বেক্তার হাসানকে হারানো, সেসব তো ঘটনা সুভাষ রয়েছে। ভৌমিক করছিলেন। সুভাষ ভৌমিক করছিলেন, সুভাষ ভৌমিক, সেটা একটা অদ্ভুত সময়। ইস্টবেঙ্গল সে সময় যে খেলাটা খেলছিল, যে টিমটা তৈরি করেছিলেন সুভাষ ভৌমিক, মানে ওই স্বপ্ন দেখার একটা মানুষ থাকে না, উনি স্বপ্নটা দেখেছিলেন শুধু না, যেটা করেছিলেন উনি যে ওই নিজের স্বপ্নটাকে না সবার মধ্যে অ্যাকচুয়ালি ওই সংক্রমণ বলে না, সংক্রমণ করতে পেরেছিলেন। মানে ওনার একই স্বপ্ন উনি ক্লাব কর্মকর্তাদের দেখাচ্ছেন, একই স্বপ্ন উনি প্লেয়ারদের দেখাচ্ছেন, উনি একই স্বপ্ন মিডিয়াকে দেখাচ্ছেন। এই যে পুরো সিস্টেমটাকে, ইকো সিস্টেমটাকে একেবারে একটা গোলের দিকে ছোটানো, সেটা সুভাষ ভৌমিক করেছিলেন। মানে এটা হচ্ছে সুভাষ ভৌমিকের সবচেয়ে বড়, মানে এখনো আমরা সুভাষ ভৌমিককে ভুলতে পারি না সেই কারণে যে একটা লক্ষ্য তৈরি করলেন, যে একটা টিমকে আমি একটা আসিয়ান কাপ, একটা ওই লেভেলে ওই জোনের একটা টুর্নামেন্ট, যেখানে আমি ইন্ডিয়ান একটা টিম গিয়ে আমি চ্যাম্পিয়ন হতে চাই। তো এবং সেই চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে সঙ্গে সবটা কি করলেন, যে একটা টিমকে প্রথমবার একটা ইস্টবেঙ্গল টিমকে গিয়ে একটা 5 স্টার হোটেলে রাখলেন, সেখানকার জিম, সেখানকার জাকুজি, সেখানকার সুইমিং পুল ইউজ করানো শেখালেন। হ্যাঁ, তারপরে বিদেশ থেকে একটা ওয়ার্ক ফিজিও, মানে যারা যারা আর কি স্পোর্টস ফিজিও যেগুলো থাকে আর কি, স্পোর্টস ফিজিও বলবো না আমি, মানে যাদেরকে বলবো আর কি বেশি ফিটনেস ট্রেনার যিনি আর কি, কেভিন জ্যাকসন বলে একজন কিনেছিলেন, সেটা মনে আছে আমার। তো এই যে টিমটার ফিটনেস তৈরি করতে হবে, যে সমস্ত প্লেয়ার লাগবে সেই সমস্ত প্লেয়ারকে নিয়ে আসা, বাইচুংকে ফিরিয়ে নিয়ে আসা, এই যে পুরো ব্যাপারটা আস্তে আস্তে উনি তৈরি করলেন। এবং সেখানে গিয়ে ওখানে গিয়ে আলটিমেটলি ম্যাচটা বেক্টার হাসান এগেনস্টে ফার্স্ট ম্যাচটা হেরেছিল ইস্টবেঙ্গল, এবং ফাইনাল ম্যাচটায় গিয়ে জেতা, সেটা একটা খুব মানে 1-0 বোধহয়, 1-0 না, 3-2 তো 3-2 না বোধহয়, 3-1 বা 3-1 বোধহয় সম্ভবত। লাস্ট গোলটা আলভিটো করলো আর কি, বাইচুংয়ের গোল, আলভিটোর গোল, তো মাইকো কোরের গোল ফার্স্ট গোলটা। এবং মানে বাইচুং ম্যান অফ দ্য এই হাই স্কোরার হলো, সন্দীপ নন্দী বেস্ট গোলকিপার হলো। তারপরেই কোথাও গিয়ে আস্তে আস্তে ময়দানের ওই ক্রেজটা হারিয়ে যেতে লাগলো। ময়দানের ক্রেজটা হারিয়ে যাওয়ার এখনো নেই আমি বলবো না, কারণ না ময়দানের ক্রেজটা আছে, আমি বলবো যে না নেই তা নাই, যে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হলো, এত মানুষ, যে আমি ডার্বি ম্যাচেও বলছি যে কানায় কানায় হচ্ছে, কিন্তু তোমার যদি আইএসএল এর ফেডারেশনের কোনো ক্যালেন্ডার, এই যে ক্যালেন্ডার পাবলিশ হচ্ছে, সেই আইএসএল যদি হবে কি হবে না যদি না থাকে, তাহলে কে খরচা করে ভাই টিম তৈরি চ্যাম্পিয়ন হওয়ার পর ইমামি বলছে যে ওরা হয়তো ইনভেস্ট করবে না। আমার না এখানে একটা অন্যরকম ভাবে বক্তব্য আছে অরিজিৎ, আমি জানি না অন্যরা মানবেন কিনা। আমি মনে করি যে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের উপর সাংঘাতিক একটা অন্যায় হয়েছে, যেটা আমরা বাঙালিরা মুখ বুঝে সহ্য করে নিয়েছি। যে অন্যায়টা হয়েছে সেটা হচ্ছে যে, দেখো এই দুটো ক্লাব 100 বছর ধরে ভারতীয় ফুটবলকে সার্ভিস দিয়ে এসছে। তোমার ইন্ডিয়া ফুটবল টিম খেলতে গেছে, সেখান থেকে এইখান থেকে প্লেয়ারগুলো গিয়ে ফুটবল টিমে খেলেছে, বা হায়দ্রাবাদ পুলিশ থেকে খেলেছে, ম্যাক্সিমাম তো এরাই দিয়েছে প্লেয়ার, এই 100 বছর ধরে প্লেয়ার দিয়ে এসছে। এবং তার জন্য ওই প্লেয়াররা টাকা পায়নি, সেই ফুটবলারদের সারা বছর চালিয়েছে, কিন্তু এই ক্লাবগুলো চালিয়েছে। দেশের জার্সি পরিয়ে তো তোমার টাকা পেতো না এরা, এই ক্লাবগুলোই তাদের রক্ষণাবেক্ষণ করেছে, ভরণ পোষণ করেছে। তুমি সেই টিমগুলোকে বললে, একটা হঠাৎ করে তুমি একটা ক্লাব একটা টুর্নামেন্ট নিয়ে এলে আইএসএল, সেখানে বললে এই টিমগুলোকে খেলতে হলে 15 কোটি টাকা দিয়ে ফ্র্যাঞ্চাইজি ফি দিয়ে খেলতে হবে। কেন? এই টিমগুলো 100 বছর ধরে চালাতে গিয়ে বহু মানুষের বাড়ির বউদের গয়না বিক্রি করে, বন্ধক দিয়ে ক্লাব চালিয়েছে বয়স্ক ছিল, একটা লেগাসি আছে। ভারতীয় ফুটবলে তুমি মোহনবাগান আর ইস্ট বেঙ্গলকে বাদ দিয়ে দাও, আর কিছু থাকবে না। তো তুমি সেই টিমগুলোকে রাখলে হচ্ছে তুমি নতুন ভুঁইফোর কতগুলো টিম, হ্যাঁ, মানে জাস্ট ফ্র্যাঞ্চাইজি টিম সবে শুরু হচ্ছে, তাদের সঙ্গে তুমি এক জায়গায় ফেলে দিলে, এবং এক জায়গায় ফেলে কি করলে, তোমাকে 15 কোটি টাকা দিয়ে তৈরি করতে হবে। তোমার দেশের ফুটবলে এমন একটা দেশের ফুটবল তুমি চালাও, যে এটা আমি রিলায়েন্সের কথা বলবো বেসিক্যালি, তারাই তো এই লিগটা নিয়ে এসেছিল।
এমন একটা দেশের ফুটবল তুমি চালাতে এসছো, সেই দেশের ফুটবলের টেলিকাস্ট রাইট নেওয়ার জন্য কোনো হুম। টেলিভিশন কোম্পানি পর্যন্ত উৎসাহী নয়। ঠিক আছে, তোমাকে যখন কোম্পানি ফর্মেশন করতে হলো, স্টার স্পোর্টসের সঙ্গে গিয়ে কোম্পানি ফর্মেশন করতে হলো, যেখানে যারা কোনো টাকা দেবে না। হুম। আজকে ধরো আজকে আইপিএল এত বড় কেন? বিকজ টেলিকাস্ট রাইটটা এত বড়। টেলিকাস্ট রাইট থেকে 50,000 কোটি টাকা পায়, সেখান থেকে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি তারা আর্ন করে। হুম। তো তোমার এখানে এমন একটা লিগ তুমি চালাচ্ছ যেখানে যে দেশের ফুটবলের কোনো টেকার নেই, কোনো একটা না আছে স্পন্সর আছে, না আছে একটা টেলিভিশন কোম্পানি, যে টেলিভিশন কোম্পানি নিতে চায় না, সেরকম একটা লিগে তুমি ক্লাবগুলোর মাথায় তুমি 60, 70, 80 কোটি টাকা চাপিয়ে দিলে। হুম। ঠিক আছে, 15 কোটি টাকা দিয়ে, এবং বেশ কিছু টিম আমি বলবো, মানে আমি মোহনবাগানের কথাও বলবো, যে যেভাবে একটা প্রত্যেকটা জিনিসের তো একটা ROI থাকে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট থাকে। তো তুমি যদি না দেখো, ধর আজকে ইমামি যে কথাটা বলছে যে আমরা যে এত টাকা খরচ করছি, আমাদের কোনো ROI নেই, কোন না আছে কোনো স্পন্সর, না আছে টেলিভিশন, কোন টেলিভিশনে দেখাবে বোঝা যায় না, মানে সেরকম বড় চ্যানেলে দেখায় না। হুম। তো কেন থাকবে? তো সেরকম তুমি একটা ইনফ্রাস্ট্রাকচার, একটা তুমি হঠাৎ করে একটা দিন একটা বেলুন ফেরত আরম্ভ করলে, সেই বেলুনটা তো একটা দিন গিয়ে ফাটবেই। হুম। সেটাই ফাটলো। কিন্তু আলটিমেটলি যে আজকে ISL প্রায় বন্ধ হওয়ার মুখে, গত বছর ছিল, এই বছরও বিভিন্ন সংশয়, সেটার কারণ এটাই। কারণ গত তুমি বছরও যদি যেভাবে একটা ISL সবকিছুর না চলেছে, একটা হ্যাঁ। ব্যালেন্স গ্রোথ হয়, তোমার আই লিগটাই যদি তুমি, ঠিক আছে, আই লিগ চলতো, আই লিগটাকেই তুমি আর একটু খানিকটা বড় করতে, হুম, আর হুম, একটু হুম। ভালো টেলিকাস্ট করতে, আর একটু ভালো প্লেয়ার দিয়ে ক্লাবগুলোকে সাপোর্ট করতে, এই গ্রোথটা অনেক একটা ব্যালেন্স গ্রোথ হতো। কিন্তু তুমি হঠাৎ করে একটা বাচ্চাকে, মানে একটা ইয়েকে কার্বাইড দিয়ে বড় করতে চাইবে, সেটা তো হবে না আর কি। বেসিক্যালি পাকাতে চাইবে, সেটা হবে না, এবং সেটার এফেক্টই আজকে পাচ্ছে। কিন্তু আজকে ধরো 60-70 কোটি টাকা দিয়ে ফুটবল, এবং যা হলো, যার ফলে একটা প্লেয়ার, ধরো যার ভ্যালু হয়তো 50 লাখ টাকা, সেই প্লেয়ারটাকে তুমি 3 কোটি টাকা দিলে, 4 কোটি টাকা দিলে, Right. নিয়ে বাড়িয়ে দিয়ে তুমি বাজেটটাকে এমন জায়গায় নিয়ে এলে, সেটা সাস্টেনেবল নয়, তার কোনো ROI নেই। তো এইটা বুঝতে হবে। এবং এই যে ইস্টবেঙ্গল মোহনবাগানের সঙ্গে কিন্তু যথেষ্ট অন্যায় করা হচ্ছে। কেন 15 কোটি টাকা দিয়ে ইস্টবেঙ্গল মোহনবাগান খেলবে একটা লিগে? তোমার এই টিম দুটোর এইরকম একটা লেগাসি, আজকে মোহামেডান ক্লাব উঠেই যাচ্ছে প্রায়। হুম। হ্যাঁ, তো কেন হবে সেটা? এই টিমগুলোর তো অনেক 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 কন্ট্রিবিউশন ছিল ইন্ডিয়ান ফুটবলে। এরকম করতে পারো না তুমি তার সঙ্গে? তুমি কেন ফ্র্যাঞ্চাইজি ফ্রি দিয়ে খেলবে? বেসিক্যালি তাই। এবং পৃথিবীর কোনো দেশে এরকম এটা হয় এরকম না। হয় না। ফ্র্যাঞ্চাইজি ফ্রি দিয়ে খেলবে মানে কেন? এটা কিরম বলতো, মানে এটা হচ্ছে দেখে টোকার মতো। আমরা ছোটবেলায় একটা জোক পড়তাম যে শাহজাহান যুদ্ধে ভাঙিয়া পড়িতেন না, হুম। পিছনের ছেলেটা দেখে ঢুকেছে, লিখেছে শাহজাহান যুদ্ধে জাঙ্গিয়া পড়িতেন না। হ্যাঁ, বস, তোমার যেখানে ক্রিকেটে, যেখানে ইন্টারন্যাশনাল ম্যাচ মেন ফোকাসে, যেখানে কোনো লিগ মানে নেই, সেখানে যে ফরম্যাটে 2 মাসে IPL হয়, ফুটবল যেটা ক্লাব বেসড খেলা, যেখানে ইন্টারন্যাশনাল উইন্ডো তোমার মাত্র 2 বার খোলে, একবার জানুয়ারিতে আর একবার তোমার এই মে জুন মাস করে, সেইটাকে তুমি IPL এর দেখে কপি করে হঠাৎ করে করবো বলে চলে এলে, এটা তো হতে পারে হতে না। পারে না। সেটা হতে পারে না। এবং এখানে রিলায়েন্স তো ঠিক আছে, বাট আমার তো কোথাও গিয়ে মনে হয় AIFF এর ডিসক্রেডিটটা অনেক বেশি করে আছে, যারা ফুটবলটা ঠিক করে রান করাতে পারছে না। আজকে 140 কোটির দেশের র্যাঙ্ক 140-এর নিচে, গোটা হ্যাঁ, খুব পৃথিবীর মধ্যে আনফরচুনেট, লজ্জার। খুব আনফরচুনেট। এশিয়া কাপে ইন্ডিয়া কোয়ালিফাই, এবছর এশিয়া কাপে পর্যন্ত কোয়ালিফাই করতে পারলো না, এর থেকে খারাপ আর কি হতে পারে? সুতরাং তুমি বলছিলে না যে এবছর দেশ বেড়েছে, 48টা দেশ এসেছে। আমি জানি না কবে সেটা, মানে আমাদের এশিয়া জীবদ্দশায়, কাপে কোয়ালিফাই করতে মানে পারলো আমি বলছি আমাদের জীবদ্দশা হবে কিনা জানি না, যে স্বপ্নটা দেখেছিলাম। মানে আমাদের আনন্দবাজারের জার্নালিস্ট ছিলেন, না, হতে পারে যদি যেভাবে উড়িষ্যার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন হকিকে যেভাবে সাপোর্ট করেছিলেন নবীন পট্টনায়ক, ওরম যদি 1-2 জন ফিগার পাওয়া যায় যিনি ফুটবলকে সাপোর্ট করবেন, তাহলে হয়তো হতে পারে। ফুটবলকে সাপোর্ট করতে এসেছিল নবীন পট্টনায়কের চেয়ে বড়, মানে রিলায়েন্স আর কি। হ্যাঁ, তো ভুল কিছু মানুষের পরামর্শ, নিশ্চয়ই একটা ভালো ইয়ে নিয়ে এসেছিলেন, ইন্টেনশন নিয়ে এসেছিলেন। ইন্টেনশন ওয়াজ গুড, এবং ISL এর পর অর্গানাইজ বেটার হয়েছে, কিন্তু সেইখানে এবং ফেডারেশনের দায়িত্ব ছিল যে ফুটবলটা কিভাবে পরিচালিত হবে সেটাকে সঠিকভাবে, মানে সঠিক পন্থাটা দেখানো। প্রবলেম হয় কি জানো তো, আমার মনে হয় যে প্রবলেম যেটা হয় যে এই যে ক্লাবগুলোও যেভাবে চালায়, বা ফেডারেশনের ক্ষেত্রে এই যে এন্টিটিগুলো, মানে কর্পোরেট এন্টিটিগুলো না, এই ক্লাবগুলো, এই লেগাসি ক্লাবগুলোকে বা লেগাসি অর্গানাইজেশনগুলোকে একদম দূরে রাখে। ওদের হঠাৎ করে কি মনে হয় জানি না, ওরা মনে করে হয়তো সভ্যতা এরা শুধু চুরি করে। বেসিক্যালি তার নয়, এদের কিন্তু একটা 50 বছরের একটা বা 100 বছরের একটা এক্সপিরিয়েন্সও কিন্তু এদের সঙ্গে থাকে।